হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে কি করব না, আজকে ক্লাস 10 আইসিএসই বোর্ডের মানে সিআইসিএসই বোর্ডের ফোর্থ চ্যাপ্টারের ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে তার যে রিলেটেড কোয়েশ্চেন দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড এক্সাম উই উইল সলভ। ওকে, দেখ এখানে লেখাই আছে যে সিআইসিএসই ক্লাস 10 ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর বোর্ড। শুধু কোয়েশ্চেন্স না, তার সঙ্গে সঙ্গে আমরা নিউমেরিক্যালসও সলভ করব, যেগুলো সালে এসেছে, প্লাস কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওই প্যাটার্নের কোয়েশ্চেন দেবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো দেখ ফার্স্ট কোয়েশ্চেন তোকে কি দিচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দে আর সেইং, বলছে ফার্স্ট কোয়েশ্চেন এর মধ্যেই পার্ট আছে, দেখ উইথ রেফারেন্স টু দ্য ডাইরেকশন অফ অ্যাকশন how does a centripetal force differ from a centrifugal force during uniform circular motion? মানে একটা সার্কুলার মোশনে কিভাবে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স আলাদা হয়, ডিফার করে। ভেরি গুড। এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স দ্য ফোর্স অফ রিঅ্যাকশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স? থার্ড কোয়েশ্চেন, কম্পেয়ার দ্য ম্যাগনিটিউড অফ সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা জানি সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগালের ফোর্সের মান কি হয়, দ্য ম্যাগনিটিউড অর দ্য ভ্যালু ইজ সেম। বাকি স্যার এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কি লিখবো, চলো আমরা লিখি। তো দেখ ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল। ফার্স্ট কোয়েশ্চেন তোর ছিল আমাদের এইখান থেকে দেখলি তুই দেখতে পাবি, ফার্স্ট কোয়েশ্চেন তোর ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে with reference to the direction of action how does a centripetal force differ from a centrifugal force uniform during uniform circular motion? তার অ্যান্সারটা আমি লিখেছি, অ্যান্সারটা দেখ। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার। আমরা জানতাম সেন্ট্রিপিটাল কি ফোর্স কি সবসময় সেন্টারে টুয়ার্ডসে কাজ করতো। হোয়ার সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্টস ফ্রম দ্য সেন্টার। সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে, ইট অ্যাক্টস ফ্রম দ্য সেন্টার আউটসাইড দ্য সার্কেল, whereas centripetal always acts towards the center of the circle। সেটা লিখেছি। when these two are equal, যখন এই দুটো ইকুয়াল হয়, body starts moving in a circle, তখনই সার্কেলে ঘোরে। অ্যাকচুয়ালি কি সেন্ট্রিপিটাল কি, যেটা আমরা বাইরে থেকে দেখি, সেন্ট্রিফিউগাল কি যখন বডির উপরে, যেটা বডি বুঝতে পারে। একই জিনিস, সেটাকে বলেছি লিখেছি। Hence these both are in opposite direction, এরা সবসময় অপোজিট ডিরেকশনে থাকে, জানতাম। কেন এরা অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স নয়? অ্যাকর্ডিং টু দ্য নিউটনস থার্ড ল অফ ফোর্স, দ্য অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স occurs on two different bodies. In this case, centripetal force and centrifugal force is not the reaction force of centripetal force, as these two force always acts on the same body. অ্যাকশন রিঅ্যাকশন কি স্যার, এটাই লিখতে হবে, কিওয়ার্ড সমেত লেখা আছে। অ্যাকশন রিঅ্যাকশন কি, অ্যাকশন যেখানে পড়বে, দেখ আমি এতে অ্যাকশন দিলুম, অ্যাকশন কে এ দিচ্ছে, কার উপর লাগছে অ্যাকশন, এর উপর। এই রিঅ্যাকশন কে পেলো, এ পেলো, এ কে দিল। তো অ্যাকশন রিঅ্যাকশন সেম বডিতে হয় না, অ্যাকশন রিঅ্যাকশন অলওয়েজ অ্যাক্টস অন টু ডিফারেন্ট বডিজ, দুটো ডিফারেন্ট বডিজে হয়। কিন্তু সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল কি তাই না স্যার? আমি যখন এরকমভাবে বাঁক নেবো তখন আমার মনে হবে আমি বাইরে ছিটকে যাচ্ছি, মানে আমার উপরেই লাগছে। তুই বাইরে থেকে দেখছিস, সেটা কি ভাবছিস, স্যার কেন ছিটকে পড়ে যাচ্ছে না, স্যার এদিকেই কেন আছে, তার মানে সেন্টারের দিকে স্যারের উপর ফোর্স আছে। টু ফোর্সেস আর অনলি অ্যাক্টিং অন মি, সেম বডিতে পড়ছে, তার মানে এরা নিশ্চয়ই অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স নয়। আর লাস্ট কোশ্চেনের অ্যান্সার, দিস টু ফোর্সেস আর অলওয়েজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড। আমরা বলেছিলাম ম্যাগনিটিউড সেম হবে কিন্তু অপোজিট ইন ডিরেকশন। এই উত্তরটা তোকে লিখতে হবে, আশা করছি বুঝতে পেরেছিস। এই উত্তরটাই লিখতে হবে, তো পয়েন্ট করে নিবি, নোট ডাউন করে নিবি, ঠিক আছে? আমি বলছি সব এরকম জায়গা থেকেই কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন তোকে কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন তোকে বলছে ডিফাইন মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্সকে ডিফাইন করতে বলেছে। রাইট দ্য রিলেশনশিপ বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স। সিজিএস ইউনিট আর এসআই ইউনিট লিখতে বলেছে, আর মোমেন্ট অফ ফোর্সকে ডিফাইন করতে বলেছে। বইয়েতে পেয়ে যাবি, তো আমি আর লেখাচ্ছি না, তুই বইয়েতে ডেফিনেশন বইয়েতে পেয়ে যাবি, লিখে দিবি বই থেকে, একদম সেলিনার বই থেকে নোট ডাউন করে নে। রিলেশনশিপ বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স, চলো এটা করে দাও।
এটা তুমি করতে পারবে, করে দাও। আচ্ছা দেখ, এসআই ইউনিট কি হয়, মোমেন্ট অফ ফোর্সের এসআই ইউনিট হয় হচ্ছে নিউটন মিটার। এসআই ইউনিট, এটা কি এসআই ইউনিট। সিজিএস ইউনিট স্যার কি হয়, সিজিএস ইউনিট ডাইন সেন্টিমিটার। হ্যাঁ স্যার হয়। আমাকে বল 1 নিউটন মিটার সমান কত হয়, 1 নিউটন ইন্টু 1 মিটার, এটাকে লিখতে পারবো না, লিখতে পারবো না। এখন 1 নিউটন সমান কত ডাইন হয়, 10⁵ ডাইন। আচ্ছা 10⁵ ডাইন। 1 মিটার মানে কত সেন্টিমিটার, স্যার 10 স্কোয়ার সেন্টিমিটার। স্যার আমরা তো 100 জানি, 100 সেমি, 100টাই 10 স্কোয়ারে এখন ইউজ করবি। সো দিস ইজ নাথিং বাট 10⁷ ডাইন সেমি। Hence we can say that 1 Newton meter is equal to 10⁷ dyne semi. হয়েছে? So 1 SI unit of moment of force is equal to 10⁷ times of CGS unit of moment of force. This is the question. আশা করছি বুঝতে পেরে গেছিস, তো নোট ডাউন করে নে। নেক্সট কোশ্চেন তোকে দিচ্ছে স্যার নিউমেরিক্যালস দিয়েছে, अब तो मजा आएगा। দেখ তোকে কোশ্চেন কি বলেছে, আ ইউনিফর্ম মিটার রড, শুনে নে, ইউনিফর্ম হওয়া মানে মিটার রডটা তার মাস ডিস্ট্রিবিউশন সব জায়গায় সেম, তার মানে তার ব্যালেন্সিং পয়েন্ট হবে ঠিক মাঝখানটা। এবার মিটার স্কেল মানে কি স্যার, মিটার স্কেল মানে কি, মিটার স্কেল মানে কি স্যার, মিটার স্কেল মানে হচ্ছে 1 মিটার মানে 100 সেমি। কত, 100 সেমি। আচ্ছা স্যার বুঝতে পারলাম। এখন ভাব 100 সেমি মানে, যেহেতু এটা ইউনিফর্ম মিটার স্কেল বলেছে, তার মানে কি স্যার, ইউনিফর্ম মানে ব্যালেন্স পয়েন্ট ঠিক মাঝখানটা, ঠিক মাঝখানটা জিওমেট্রিক্যাল সেন্টারটা হবে, তার মানে স্যার ব্যালেন্সিং পয়েন্ট 50 সেমি। একদম ঠিক। ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, আশা করছি বুঝতে পারছিস, দূর থেকে দেখতে পাচ্ছিস। এখন এই ডায়াগ্রামটাতে কি কি বলেছে দেখ, ডায়াগ্রামটা এইখানে তার মানে আমাদের দিস ইজ দ্য ফালক্রাম, ফালক্রাম। এইখান থেকে এটা 0 সেমি, এটা 100 সেমি, তুই দরকার পড়লে লিখে নে, এখানে দেখতে না পেলে 100 সেমি, এটা 0 সেমি দেয়া আছে স্টার্টিং। ঠিক 5 সেমিতে 5 সেন্টিমিটারে একটা 40 জিএফ ঝুলছে, 40 জিএফ, জিএফ দিয়ে পোস্টটা দিয়েছে। ভাই আবার এসব ভাবে এই জিএফ সেই জিএফ নয়, আমার জিএফ হবে, আমার তো, তোমার তো জিএফ হবে না, তোমার কেজিএফ হবে। হ্যাঁ স্যার কেজিএফ মুভি, দেখ কিছু নয়, ওইসব আলাদা, এইসব জিএফ ফোর্স, গ্রাম ফোর্স, ঠিক আছে চলে। তো স্যার 30 সেমিতে আমার ফালক্রামটা আছে, দিস ইজ 30 সেমি, দিস ইজ 30 সেমি। তার মানে নিশ্চয়ই ব্যালেন্সে থাকার কথা নয়, অ্যাকচুয়ালি মিটার স্কেলটা ব্যালেন্সে থাকতো কোথায়, 50 সেমিতে, 50 সেমিতে থাকার কথা। তারপরে দেখ ওকে সরিয়ে নিয়ে গেছি, একটা ফালক্রামের উপর বসিয়েছি, তার মানে বল এই মিটার স্কেলটার একটা তো ওয়েট আছে, মিটার স্কেলের একটা ওয়েট আছে না নেই, আছে স্যার। সে কোথা থেকে কাজ করবে, ঠিক মিডল থেকে। তো সে যদি ঠিক মিডল থেকে কাজ করে, এইটা মনে কর 50 সেমি, তার মানে এইখান থেকে আছে, এটা হচ্ছে 50 সেমি, তাহলে 50 সেমি থেকে কাজ করবে, মিটার স্কেলের ওয়েট ডাব্লু। ধরে নাও লেট দ্য ওয়েট, লেট দ্য ওয়েট, একটু বড় করে লিখুন স্যার, বুঝতে পারা যায় না। লেট দ্য ওয়েট of the uniform meter scale B W, ধরলাম আমি।
এর ওয়েট কত ডাব্লিউ। ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য মিটার স্কেল, ভেরি গুড, সেই জন্যই স্যার ধরেছি। তারপর which of the following option is correct to keep the ruler in equilibrium when 40 gf weight is shifted to 0 সেমি, যখন একে 0 সেমিতে দিকে শিফট করব তখন কোন অপশনটা ঠিক এদের মধ্যে, সেটা পরে দেখছি, আগে আমার ওয়েট বার করার কাজ। এখন স্যার কি বলেছে এইখানে, কি বলেছে এইখানে তোকে বলেছে ইকুইলিব্রিয়ামে আছে, এই যে কথাটা আছে ইকুইলিব্রিয়াম মানে কি হয় স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স ইজ ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স। হ্যাঁ স্যার ঠিক, তার মানে অ্যাকর্ডিং টু দা, তোরা পরীক্ষা লিখবি এরকম ভাবে, অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ফোর্স, আমি আর পুরোটা লিখলাম না, এমওএফ লিখে দেবো, এমওএফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স ইজ ইকুয়াল টু ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স। ভেরি গুড স্যার, চলো কে অ্যান্টি ক্লকওয়াইজ কে ক্লকওয়াইজ তোমাকে দেখতে হবে। তো একটা কালার চেঞ্জ করনি দাদা, আচ্ছা এইটা নিই, আয় বল কোন দিকে ঘুরে, ফালক্রামের দিকে। কে ঘুরবে, দণ্ডটা ঘুরবে মানে মিটার স্কেলটা ঘুরবে, কোন দিকে ঘুরবে, টুয়ার্ডস দ্য ফালক্রাম। চলো এ ফালক্রাম কোন দিকে, এই দিকে, আচ্ছা তার মানে এই দিকে ঘুরবে, আচ্ছা এ কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরতে চাইবে, সো দিস ইজ ক্লকওয়াইজ অ্যান্ড দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাই নয়। চলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্সের জন্য ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর ডিস্টেন্স ফ্রম দ্য ফালক্রাম টু দ্য ফোর্স। চলো ফোর্স কত, ফোর্স কত আছে 40 জিএফ, তাই তো 40 ইন্টু ডিস্টেন্স, ফালক্রাম থেকে ডিস্টেন্স কত, ফালক্রাম আছে 30-তে, এ আছে 5-এ, তো 30 মাইনাস 5, 30 মাইনাস 5, আচ্ছা দাঁড়া এটা একটা দিকে, এটা ঠিক 30 মাইনাস 5 ইজ ইকুয়াল টু, চলো এর কত ডাব্লু, আমি তো জানি না ডাব্লু ধরেছি, সো ডাব্লু ইন্টু হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স ইজ 50 মাইনাস 30, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, ফোর্স ফ্রম দ্য ফোর্স টু দ্য ফালক্রাম, 50 মাইনাস 30, সো 50 মাইনাস 30। এবার দেখ এইখানে জিএফ, এখানে সেমি, এইখানে সেমি 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 কেটে গেল, ডাব্লু শুড বি ইজ ইন জিএফ, জিএফে আসবে। তো দিস ইজ 40 ইন্টু 25 ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু 20, সো ডাব্লু ইজ ইকুয়াল টু 40 ইন্টু 25 বাই 20 জিএফ, so 20 to the 40, so W is equal to 50 GF, তার মানে তোর ওই ইউনিফর্ম মিটার স্কেলটার ওয়েট ছিল কত 50 GF, দ্যাটস দ্য অ্যান্সার। সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, বলছে যদি আমি এই 40 GF কে এই দিকে শিফট করি তাহলে ফালক্রাম কোন দিকে শিফট করবে, মাস যদি বেশি হয়ে যায়, যেদিকে মাস বেশি ফালক্রামকে সেই দিকে মুভ করাতে হবে, তাহলে এফ মিনস ফালক্রাম ইজ শিফটেড টুয়ার্ডস 0 সেমি, এফ ইজ শিফটেড টুয়ার্ডস 100 সেমি, এফ ইজ অবভিয়াসলি শিফটেড টু দ্য 0 সেমি। কেন স্যার, যেদিকে মাস বেড়ে যায়, মাস মানে ওয়েট, এখানে মাস আর ওয়েট একই জিনিস ধরে নেই, মাস বেড়ে যাবে মানে তো ওয়েটও বেড়ে যাবে, যেদিকে ওয়েট বেড়ে যাবে ফালক্রাম সেদিকে মুভ করতে যাবে, মানে ব্যালেন্স করার জন্য ফালক্রামকে সেই দিকে যেতে হবে, ফালক্রামকে সেই দিকে যেতে হবে, আগের দিন দেখাচ্ছিলাম না সেই স্কেলের উপরে এ নিয়ে, তো স্যার ফালক্রামকে সেই দিকে সরতে হবে, তাহলে মাস কোন দিকে বেশি হয়ে যাচ্ছে, ফোর্স ওই দিকে চলে যাচ্ছে, তার মানে ফালক্রামও ওই দিকে ঘুরবে, তো এ শিফট করবে কোন দিকে 0 সেমির দিকে, সো দিস ইজ দ্য রাইট অপশন, দিস ইজ দ্য রাইট অপশন। স্যার খুব সুন্দর কোয়েশ্চেন, এই রকম ধরনের কোয়েশ্চেন আসবে, বুঝেছো? তো চলো তো চলে এসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a half meter scale meter rod is pivoted, half meter মানে কত 50 সেমি, হাফ মিটার মানে
57 is pivoted at the center with two weights 20 gf and 12 gf suspended at a particular distance of 6 semi and 10 semi from the pivoted respectively as shown in below. এই হচ্ছে ফিগার, এই হচ্ছে ফিগারটা তোমাকে দেয়া আছে, দিয়ে বলছে which of the two forces acting on the rigid rod causes clockwise movement. এদের দুটো ফোর্স আছে, এটা একটা আশা করছি এগুলো দেখতে পাচ্ছিস, এটা 20 gf, এটা 12 gf। এই ডিস্টেন্সটা তোকে বলে দিয়েছে ফালক্রাম থেকে, দিস ইজ আওয়ার ফালক্রাম, দিস ইজ আওয়ার ফালক্রাম। সো ফালক্রাম থেকে এই ডিস্টেন্সটা বলেছে 6 সেমি, ফালক্রাম থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 10 সেমি, আর এই টোটালটা কত 5 সেমি। কেন? এই যে হাফ মিটার রড 50 সেমি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইজ দ্য রড ইজ ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা, থার্ড কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছিস না তাই তো, এটাকে এইদিকে করে দে। আচ্ছা এটাকে একবার তুলে দে এইখানটা, দেখ দ্য ডাইরেকশন অফ 20 gf ফোর্সেস রিভার্সড। থার্ড কোয়েশ্চেনটা বলছে এই 20 gf নিচের দিকে আছে তো, এর ডাইরেকশনটা রিভার্স, মানে ফোর্সটা এখন উপর দিকে, কেউ যেন পুল করছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ফোর্স অন দ্য রড। নেট মোমেন্ট অফ ফোর্স তখন কত হবে, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তো স্যার এইখানে যেহেতু জায়গা নেই, এইখানে যেহেতু জায়গা নেই, আমাকে দেখ করতে হবে অন্য পেজে। আচ্ছা টু ফোর্স, আচ্ছা এখানেই কর, দেখছি কতটা জায়গা পাওয়া যায়, কতটা জায়গা পাওয়া যায় দেখি, চলে। আচ্ছা দেখ প্রথম কথা হচ্ছে কি বলছে, হুইচ অফ দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য রিজিড কজেস ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স। তো স্যার ফোর্স, মোমেন্ট অফ ফোর্স দেখতে গেলে কোন দিকে ঘোরে, ফালক্রামের দিকে, তার মানে এ কে কোথায় ঘোরাতে চাইবে, এই দিকে। আচ্ছা তার মানে এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ, ভেরি গুড স্যার, এটাই হবে। এ কে কোন দিকে ঘোরাতে চাইবে, এই দিকে, সো দিস ইজ আওয়ার ক্লক ওয়াইজ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা বাকি স্যার ওয়েট ওয়েট ওয়েট, ওয়েটের এইখানে কোনো কাজই নেই। কেন স্যার? কারণ দেখ ফালক্রামটা ঠিক মাঝখানে রেখেছে 50 সেমি। কেন স্যার? একে ব্যালেন্স করে দেওয়া আছে, তোর ওয়েটটার আর কোনো কাজ নেই, গোদা বাংলায় ওয়েটটার কোনো কাজ নেই। এখন তুই দেখ আমরা মোমেন্ট অফ, কে ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স করবে, কে করবে ক্লকওয়াইজ, 12 gf। তো ফার্স্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে হুইচ অফ দ্য টু ফোর্স, 12 gf ফোর্স, 12 gf force will make clockwise moment of force, very good। next is the rod in equilibrium, দেখতে হবে তোকে। তুই আমাকে বল clockwise moment of force কত, clockwise moment of force কত, force 20 gf into আমাকে বল ডিস্টেন্স কত, 6 সেমি। আচ্ছা 6 সেমি, তো ভ্যালু কত আসছে 120 gf সেন্টিমিটার, তাই তো। অ্যান্টি ক্লকওয়াইজটা দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স কত, ফোর্সের ভ্যালু কত 12 gf, সো 12 gf ইন্টু হোয়াট ইজ দ্য ডিস্টেন্স 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, সো 120 gf সেমি। Since anti-clockwise moment of force, since anti-clockwise moment of force is equal to clockwise moment of force, clockwise moment of force, hence the rod is in equilibrium, equilibrium। কেন স্যার? স্যার ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স সেম হলে কি হলো, এটাই তো ছিল মোমেন্ট অফ প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ফোর্স, তো তারা কি হয় ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছিল, সো হেন্স প্রুভড। So second question is done. So the third question is very good question.
চলো আমি এইখানটা রাব করে দিচ্ছি, টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি, তোরা নোট ডাউন করতে থাকবি, ঠিক আছে, নোট ডাউন করতে থাকবি। তো চল নোট ডাউন করে নে, আমি তবু 30 সেকেন্ড দাঁড়াচ্ছি, ঠিক আছে। পড়তে থাক, অঙ্ক তুই পড়লে, নিউমেরিক্যালস পড়লেই তুই বুঝতে পেরে যাবি, সোজা জিনিস কিচ্ছু নেই, কিছু নেই, তুই শুধু ফোকাস করে পড়াশোনাটা কর। তো চল আমি রাব করলাম, আমরা থার্ড কোয়েশ্চেনটা সলভ করব। শুধু কিচ্ছু বলে না, এইটা তুই ভুলে যা, এইটাকে ভুলে যা, সে আমি মুছে দিলাম ওইখানটা, আমি তো আর মুছতে পারবো না এখানটা। ফোর্সটা এখন এই দিকে আছে, তুই তার দরকার পড়লে কালারটা চেঞ্জ করলে, কালারটা চেঞ্জ করলে, এনো this is 20 GF, 20 GF. Now it is okay, now it is okay, I think it is okay. এখানে সরি, এনে এইখানটা এরকম করে দে, তাহলে বুঝতে পারবি। এনে আমি মুছে দিলাম এইখানটা। এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দারুণ হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। চলো কোয়েশ্চেন সলভ করা শুরু করো। তাহলে স্যার এখন এ কোন দিকে ঘুরতে চাইবে, এ কোনো সাথে বাজে নেই, একে চেঞ্জ করিস। এ কি করছে, ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স হবে। এ দেখ এখন এই দিকে ঘুরতে চাইছে, ও তো এইদিকে ঘুরবে ফালক্রামের দিকে। আচ্ছা, তার মানে এ এখন এও করছে ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স, সো দ্য বোথ মুভমেন্ট অফ ফোর্সেস আর ক্লকওয়াইজ, হেন্স রেজাল্ট্যান্ট, দাদা এইখানটা লেখ, এইখানটা লেখ, এইখানটা লেখ, resultant moment of force, resultant মানে নেট is equal to, এর জন্য কত স্যার, এর জন্য 20 into 6, 20 into 6, 20 into 6 প্লাস এর জন্য কত 12 into 10 GF সেন্টিমিটার। দুটোই তো সেম, দুটোই তো ক্লকওয়াইজ, এই জন্য যোগ হয়ে গেল। যদি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো কি হতো, বেশি থেকে কমটা বিয়োগ হতো, বুঝা গেছে। সো নেট ইজ 240 GF সেন্টিমিটার, রেজাল্ট্যান্ট মুভমেন্ট অফ ফোর্স কত, 240 GF সেন্টিমিটার, or this is clockwise moment of force, ব্র্যাকেটে লিখে দিবি, or you can use negative sign for clockwise moment of force, তুই মাইনাস ইউজ করতে পারিস, ক্লকওয়াইজের জন্য আমরা কি জানতাম, মাইনাস হয়। সো ইউ ক্যান অলসো ইউজ নেগেটিভ সাইন ফর দ্য ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স। দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ নিড টু ডু, and this type of numericals are very very important for the board. I am assuring you, try to practice this kind of equations and the problems, you will definitely get common, you will definitely get common question on the board. যে কিছু ট্রিকি কোয়েশ্চেন দেয়, এটা আইসিএসসি প্যাটার্ন ভাই, দেবেই, তোকে একটু জাজ করবে না, একটু ভালো কোয়েশ্চেন দেবে না। ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ড কত সুন্দর বোর্ড, সিবিএসসি বোর্ড কত ভালো বোর্ড, তো সেখানে তো একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেবে। আমাদের বেঙ্গল বোর্ড, যে কোনো স্টেট বোর্ড, তারাও ভালো, তারা ঠিকই কোয়েশ্চেন দিতেই পারে, তোকে তো সেটা নিয়ে ভয় পেলে হবে না। হ্যাঁ, এই তো আজকেই বোধহয় কেউ একজন ফেসবুকে কমেন্ট করেছিল একটা, আমার ওই 220 ভোল্টেজের জন্য, তো 440 ভোল্টেজ কেন হয় না ইন্ডাস্ট্রিয়াল। খোকা, ইনফোতে, ফেসবুকের ইনফোতে লিখেছো পিসি গেমার, বাপের পয়সায় অ্যাস করা বন্ধ করে দাও, বেরিয়ে যাবে পিসি গেমার। তোমাকে আমি কি করে বোঝাবো, তুমি তো ফিজিক্যাল সায়েন্স পড়োনি মনে হয়, তুমি মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়োনি। কেন স্যার, ইন্ডাস্ট্রিয়াল হলে সেখানে 11 কিলোভোল্ট যায়, কিলোভোল্ট বুঝিস, 1 কিলোভোল্ট সমান কত ভোল্ট বলতে পারবি না। কোথায় একটা গুগল থেকে দেখ, কোথায় একটা সার্চ করেছিস যে হাউস হোল্ড সার্কিটে 220 ভোল্টেজ যায়, 220 ভোল্টেজই হাউস হোল্ড সার্কিটে যায়। সেই হাউস হোল্ড সার্কিটে একটা সাবমার্সিবল চালানোর দরকার নেই, ঘরে বসে বসে ফ্যানের নিচে না এরকম কথা বলা খুব ভালো মানায়। পড়াশোনা তো করো না, আসবে একদিন দুপুরবেলা, কত কষ্ট হয় স্টুডেন্টদের দেখতে পাবে। অ্যান্ড আই এম নট টেকিং মানি ফ্রম দেম, আই এম নট টেকিং হিউজ মানি ফ্রম দেম, আই এম প্রোভাইডিং মাই ক্যাপাবিলিটিস, আমার যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি। টাকার তলায় বাবার পয়সায় অ্যাস করে এরকম লেখা হেভি সম্ভব?
পড়ো তো সাইনি স্কুলে, স্কুলের নামটা তো ডুবিয়ে দিচ্ছ। কি নামটা ছিল, 700 কোলে নাকি কি? ওটা তোমার কথা নয়, তোমাকে তোমার স্যার শিখিয়েছে, আমিও জানি। বলতে গেলেই আমরা খারাপ হয়ে যাব, বলতে গেলেই আমরা খারাপ হয়ে যাব। গেমার, ওরকম তোর মতন গেমার নয়, সন্ধেবেলা চায়ের স্টেশনের দিকে বসে বসে বিড়ি ফোকে আর গেম খেলে। যদি কিছু বড় কিছু করতিস তাহলেও জানতু। নেক্সট কোশ্চেন। দেখে সেটা তুমি তোমার বাপের পয়সায় করছো, আমার দেখার দরকার নেই, ঠিক আছে? ওরকম বলা খুব সোজা, একদিন ক্লাস করে দেখবে, ক্লাসে এলে তো হাফ কোশ্চেনের উত্তর দিতে পারবে না, এমন কোশ্চেন করবো, প্যান্টুলুনটা খুলে চলে যাবে। তোমার মতন কত দাদা দিদিকে দেখা আছে, প্রতি বছর 3 পিস করে যায় নিট, 3 পিস করে যেই যায়। তুমি একবার করে দেখো না। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোকে বলছে কি, a brass ball is hanging from a stiff cotton thread. Draw a neat level diagram showing the forces acting on the brass ball and the cotton thread. The distance between two bodies is doubled. How is the magnitude of gravitational force between them affected? Why is a jack screw provided with a long arm? কেন হয় এই তিনটে কোশ্চেনের অ্যান্সার। এবার তিনটে কোশ্চেনের অ্যান্সার কিরকম ভাবে লিখবি দেখবি। আমি না টাইপ লেখাটা লিখছি না, আমি এমনি হ্যান্ড রাইটিং করে দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি নোট ডাউন কর। তো যেটা বলছিলাম, আমরা বলতে যাই না, তোদের কথাবার্তাগুলোর জন্য বলি। আজ পর্যন্ত কোনো আমার স্টুডেন্ট কোনোদিন কোনো স্টুডেন্টের সামনে আমি কোনো স্যারকে কোনোদিন কিছু বলি না। কেন? সব টিচাররা ভালো, এটা তোদের প্রবলেম। হ্যাঁ, অনেক টিচার্সরা আছে, টিচার্সদের নামে উল্টোপাল্টা বলে, আমাকে কোনোদিন শুনতে পাবি না। আমাদের স্টুডেন্টের গার্ডিয়ান পর্যন্ত বলে, স্টুডেন্টের গার্ডিয়ানকে বলেছিলাম আপনি গেঁজা খেয়ে এসছেন, স্যারের নামে বদনাম করছেন, ঠিক এই ল্যাঙ্গুয়েজে। কি বলছিস, কাকে বলছিস সেটা ভেবে কথা বলবি, ঠিক আছে? এখনো পর্যন্ত উইদাউট হ্যাভিং মানে গভর্নমেন্ট জব সমস্ত কিছু জিনিস প্রোভাইড করার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। আর আমার বাবা কিন্তু কিছুই করতো না, আমার বাবা সবজি বিক্রি করতো মার্কেটে, সবজি বিক্রি করতো, আমিও সবজি বিক্রি করেছি, সেইখান থেকে বড় হয়েছি। তো কাকে কি বলছিস আর কার দ্বারা প্রভাবিত হয়ে বলছিস, একবার ভেবে চিনতে তারপর বলবি। আমি হারগিজ বলতাম না, কারণ তোরাই আমাদের জায়গাগুলোকে না, যখন তোরা ভালো মানুষদের পেছনে লাগবি না, ভালো মানুষদের পেছনে লাগলে অসুবিধা আছে। আর আমি তো তিলিয়া খজরা লোক, আমি বলেই দিয়েছি যে আমি বদমাস, আমি খারাপ লোক, আমি বলেই দিয়েছি। আর তোর কথাটা ইম্প্যাক্ট পড়ে না, তোকে বলতে হয় বলে বললাম, তোরকে বলতে হবে বলে বললাম শুধু, বাকি তোর সঙ্গে আর পার্সোনালি দুশ্মনী নেই, কিছু নেই। আর আমাকে কারণ আমাকে পার্সোনালি পছন্দ নাও হতে পারে, অনেকেরই ফাটে আমাকে দেখলে, আমি কি করব ভাই, তাকে বার্নল কিলে আমি দিয়ে আসতে পারি, এর বেশি আমি করতে পারবো না। তো নেক্সট আমি লিখে দিচ্ছি কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো লিখে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখ উত্তরটা কি লিখেছি দেখ। তোকে প্রথম কোশ্চেনটার উত্তর এখানে লেখা আছে, লেট দ্য মাস অফ দ্য ব্রাস বল বি, এটা বলটা একটু ঠিক করলে, বল বি এম, আমি ধরেছি ব্রাস বলের মাস এম। সো আ গ্র্যাভিটেশনাল ফোর্স অর ওয়েট, ব্রাস বলের উপর কি লাগবে, ওয়েট লাগবে, এখানে এঁকেছি দেখ, এটা আমার ব্রাস বলটা, সরি একে আমি ধরে নিয়েছি, ধরে এর উপরে ফোর্সগুলো দেখিয়েছি। টেনশন সবসময় কি হয়, অবজেক্ট থেকে বাইরের দিকে লাগে, আর গ্র্যাভিটি কি নিচের দিকে, মানে ওয়েটটা নিচের দিকে লাগে, সেটা বুঝিয়েছি আমি। অ্যাক্টস অন দ্য বল ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, এই যে ওয়েট ডাউনওয়ার্ড লাগলো। এ টেনশন ফোর্স, যখনই এটাতে যাকে ঝোলাচ্ছিস তার তারে কি লাগবে, টেনশন লাগবে উপরের দিকে, তো এটা টেনশন। দ্যাট উইল বি দ্য আপওয়ার্ড ডাইরেকশন টু মেক দ্য বল রিমেন ইন ইকুইলিব্রিয়াম, ওকে ইকুইলিব্রিয়াম রাখার জন্য উপর দিকে টেনশন লাগবে। আরে যে সুতোটা দিয়ে বেঁধে ঝুলে যাচ্ছিস তাতে তো টেনশন লাগবে, সেইটা। এখন তাহলে ইকুইলিব্রিয়াম থাকার জন্য কি, এই দুটো ফোর্সকে সমান হতে হবে, ম্যাগনিটিউড হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড বিকজ দ্য ফোর্সেস আর ইন অপোজিট ডিরেকশন, then only the body will be in equilibrium since two forces are here. So T is equal to mg, T is equal to mg. First question answer. Second question তোকে কি বলেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে দিয়েছিল। ফোর্স অফ গ্র্যাভিটি ইজ গিভেন বাই, আমাদের ফর্মুলা কি ছিল, F equals to G m1 m2 by r square, 9 এ পড়ে দিয়েছিস। একটা ধরেছি r1, একবার ধরেছি r2, দুটো আলাদা আলাদা ডিস্টেন্স, মাসগুলো চেঞ্জ করেনি, ডিস্টেন্সটা চেঞ্জ করেছে।
কি বলে দেওয়া আছে এখানে, r2 ইজ ইকুয়াল টু 2r1। সেকেন্ড টাইম কি করা হয়েছে, আগের যে ডিস্টেন্সটা ছিল তার ডাবল ডিস্টেন্স করেছে। ডিস্টেন্স ডাবল করলে কি হয়, ফোর্স তার স্কোয়ার গুণ কমে যায়, তার মানে 4 গুণ কমে যাবে। দেখ, তো এখান থেকে সব কেটে যাবে, কেটে গেলে r1/r2 স্কোয়ার হয়ে যাবে। r2 জায়গায় 2r1 বসিয়েছি, কেটে গেল 1/4, সো f2 ইজ ইকুয়াল টু 1/4। তার মানে কি, সেকেন্ড টাইম যে ফোর্সটা হচ্ছে ফার্স্টের থেকে 4 গুণ কমে যাবে। নেক্সট সেটাই লিখে দিয়েছি, দেয়ারফর দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ইজ রিডিউসড 4 টাইমস। লাস্ট কি বলেছিল, যে জ্যাক স্ক্রু কেন দূরে করতে হয়। দ্য লঙ্গার অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যত বেশি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বাড়াবি মোমেন্ট অফ ফোর্স কি হতো, এটাই টর্ক, অর টর্ক কি ছিল, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বেশ স্যার, তো স্যার যদি ফোর্স আমি যত অল্প দেবো, একে যদি বাড়িয়ে দিই, একে যদি আমি ইনক্রিজ করে দিই, তাহলে একে ডিক্রিজ করলেই অনেকটা ফোর্স পেয়ে যাবো, তাহলে এটা ডিক্রিজ হয়ে যাবে। যত একে বাড়াবো এ তো বেড়ে যাবে, একে একটু কমালেও কি হবে, একটা মার্জিনেবল পেয়ে যাবো, তাহলে কি ইজিলি লিফট করতে পারবো, সেটাই লিখেছি। লেস ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু টার্ন, দ্য লঙ্গার দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, হ্যাঁ যত পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে বাড়াবো লেস ইজ দ্য ফোর্স, ফোর্সকে কমিয়ে দিতে পারবো। দেয়ারফর ইফ দ্য লেন্থ অফ দ্য জ্যাক স্ক্রু ইজ মোর, যত লেন্থটাকে বাড়াবো তত কি হয়ে যাবে, ইজিলি লোডটাকে লিফট করতে পারবো। লোডটা তোলাই তো ফোর্স, কম ফোর্স দিলে উঠে যাবে যত লম্বা করবো, দ্যাটস ওয়াই। তো দিস ইজ দ্য অ্যান্সার, তোরা নোট ডাউন করে নে, আমি আগের পেজটা একবার করে দিচ্ছি, দরকার পড়লে একটা স্ক্রিনশট মেরে নে। হয়েছে, নেক্সট কর, এনে স্ক্রিনশট মেরে নে, আমি সরে যাচ্ছি। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, এই ইউনিফর্ম হাফ মিটার রুল ব্যালেন্সেস, ইউনিফর্ম হাফ মিটার রুল, আবার বলেছি ইউনিফর্ম অ্যান্ড হাফ মিটার, ভেরি গুড। ব্যালেন্সেস হরিজন্টালি অন এ নাইফ এজ অ্যাট 29 সেমি মার্ক when a weight of 20 gf is suspended from the one end, একটা এন্ড থেকে 20 gf এ করা হচ্ছে। এখন ভাব, ইউনিফর্ম মিটার স্কেলটা তুই আগে আঁক, এনে এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম হাফ মিটার স্কেল। তার মানে এইটা স্যার কত, 0, আর এটা কত 50, 0 সেন্টিমিটার, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, ভেরি গুড। অ্যাকচুয়ালি যেহেতু ইউনিফর্ম 25-এ ব্যালেন্স হওয়ার কথা, 25-এ ব্যালেন্স হওয়ার কথা না হয়ে 29-এ হচ্ছে, মানে এই জায়গাটা ধরে নে, এই জায়গাটা ধরে নে, নাইফ, এনে নাইফ, এটা কি নাইফ, নাইফের এজে ব্যালেন্স হয়ে আছে, দিস ইজ 29 সেন্টিমিটার মার্ক। ইয়েস, ওয়েট হোয়েন এ ওয়েট জিএফ সাসপেন্ডেড ওয়ান এন্ড, এবার দেখ, তার মানে নিশ্চয়ই এইদিকে মাস বেশি হয়ে গেছে, তুই যদি এই দিকটায় নিশ্চয়ই ঝুলিয়েছিস, না হলে কোনো হয়ে যাবে, মাসটাকে তো তোকে ঝোলাতে হবে, দুটো এন্ড আছে, এটাও একটা এটাও একটা, কোন দিকে দেখ, ফালক্রাম কোন দিকে সরেছে, 25-এ থাকার কথা, ওই দিকে শিফট করেছে, তার মানে ওয়েটটা কোন দিকে আছে, এই দিকে, শিওর শট আছেই আছে, কারণ ওইদিকে ওয়েট বেশি তো ফালক্রাম বা ব্যালেন্সিং পয়েন্টটা ওইদিকে সরছে, যেদিকে মাস বেশি সেদিকে ওয়েট বেশি, আর সেই দিকে কি হবে, ফালক্রাম মুভ করবে বা ব্যালেন্সিং পয়েন্ট সেই দিকে যেতে থাকবে। তাহলে এইখানে আমার অ্যাকচুয়ালি এটা আছে, ওয়েটটা আমার আছে, ওয়েটটা আছে এই জায়গায়, দিস ইজ 20 gf ওয়েট। মিটারের ইউনিফর্ম মিটার স্কেলের ওয়েটটা কোথা থেকে আছে, এইখানে, দিস ইজ দ্য ওয়েট অফ দ্য হাফ মিটার ইউনিফর্ম রড। ভেরি গুড স্যার, দেখা যাক কি বলছে, ড্র এ ডায়াগ্রাম অফ দ্য অ্যারেঞ্জমেন্ট, দিস ওয়ান। সো নাও দিস ডিস্টেন্স ইজ, এটা কত 25, তার মানে এটা 0, এটা কত 25-এ নয়, তাহলে এই ডিস্টেন্সটা কত স্যার, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 সেমি, ভেরি গুড। তাহলে এই ডিস্টেন্সটা কত স্যার, 50 - 29, সো 21 সেন্টিমিটার। আচ্ছা,
আচ্ছা, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য হাফ মিটার স্কেল? তোকে ওয়েটটা বার করতে বলেছে। এখন তুই দেখ এ কোন দিকে, ওয়েটটা ওকে কোন দিকে ঘোরাতে চাইছে, এই দিকে। সো দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ movement of force. This force, that means the weight of the uniform half meter rule produce an anti-clockwise moment of force on the meter scale. On the other hand, this force, that means the 20 GF force, try to make the uniform rod rotate clockwise direction. So this will produce a clockwise moment of force. Now, according to the principle of moment of force, কি হবে, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য কি করতে হবে, এই যে বলেছে হাফ মিটার সাসপেন্ডেড ফ্রম ওয়ান নাইফ এজ ব্যালেন্সেস, এই যে কথায় বলেই দেওয়া আছে ব্যালেন্সেস আছে, ব্যালেন্স আছে মানে কি ইকুইলিব্রিয়ামে আছে। সো অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম অর প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ফোর্স, তার মানে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স, তার মানে এটা হচ্ছে ডাব্লিউ ইন্টু 4 সেন্টিমিটার, ডাব্লিউ ইন্টু 4 ইজ ইকুয়াল টু 20 ইন্টু 20 জিএফ ইন্টু 21 সেমি, সেমি দুদিক থেকে উঠে যাবে, শুধু জিএফটা থাকবে। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু 20 ইন্টু 21 বাই 4 5 GF. So W is equal to 105 GF. So the weight of the half meter rule is 105 GF. এইটা একদম ইজি কোশ্চেন, পারলে তো স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, সরে গেছি। তো নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন তোকে বলছে, নেক্সট কোশ্চেন বলেছে কি দেখ, থিওরি বেসড কোশ্চেন মনে হচ্ছে। হ্যাঁ, a stone of mass m is rotated on a circular path with uniform speed by tying a strong string with the help of your hand. Answer the following question. এটা তোকে কন্ডিশন দিয়ে দিয়েছে, মানে স্টেটমেন্ট বেসড। Is the stone moving with uniform or variable speed? Is the stone moving with uniform acceleration? In which direction does the acceleration act? What kind of force act on the hand and state its direction? First question কি বলেছে শোন, is the stone moving with a uniform or variable speed? Uniform or variable? তুই একটা সুতোতে, ওই তো সেদিনকে দেখাচ্ছিলাম না, এখানে ছিল রে, কোথায় ফেলে দিলাম, এখানে কাজ হচ্ছিল মনে হচ্ছে ফেলে দিয়েছি, ও না 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 আছে আছে আছে, এই তো আছে, এটা খালি আমার ইঙ্ক বটল আছে, তুই ভেবে নে এটা কি, এটা একটা স্টোন। তো তুই এরকমভাবে ঘোরাচ্ছিস, হরিজন্টালি এরকমভাবে ঘোরাচ্ছিস, তো এ কি ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে না ভ্যারিয়েবল স্পিড? সেটা স্যার ডিপেন্ড করছে, অ্যাকচুয়ালি তো ইউনিফর্ম থাকবে না, ইউনিফর্ম থাকবে, স্পিড তো চেঞ্জ হতেই পারে, আমার হাতের উপর ডিপেন্ড করছে, তুই যদি ফিক্সড একটা স্পিডে ঘোরাস তাহলে স্পিড ফিক্সডে, আর না হলে ইউনিফর্ম নয় ভ্যারিয়েবল। তো আমার মনে হয় ভ্যারিয়েবল স্পিড, কারণ তোর ভ্যারিয়েবল স্পিডই হবে, কারণ তুই ইউনিফর্ম দিতে পারবি না স্পিড। এর নেক্সট কোশ্চেন, ইজ দ্য স্টোন মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? না, একদম নয়, ইউনিফর্ম নয়। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এটা হবে, ইউনিফর্ম মানে হচ্ছে মান সেম, ডাইরেকশনও সেম, সবসময় দেখ সেন্টারের দিকেই কাজ করছে, হ্যাঁ এটা ইউনিফর্ম, এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইয়েস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। নেক্সট, which direction does the acceleration act? Towards the center, along the radius, এটা আরো ভালো করে লিখতো, along the radius towards the center, along the radius towards the center। আরে সেন্টিপিটাল এই সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, ওই জন্য বলতো, তো বলেই দিয়েছিলাম ওইখানে যে ওটা কি পয়েন্ট একদম লিখতেই হবে সব জায়গায়, যখনই দেখতে পাবি ওইটা মনে রাখতে হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াট কাইন্ড অফ ফোর্স অ্যাক্ট অন দ্য হ্যান্ড? হ্যান্ডের উপর কি ফোর্স পড়ছে?
তো কোথায় ছিলুম শোন, এইটা ছিল তাই তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, ছিঁড়ে পড়ে গেলে বোর্ড পেটে যাবে। এই তো। তাহলে দেখ এইটার উপর কি লাগছে, সেন্টিপিটাল, এ তো বাইরে ছিটকে যাচ্ছে না বডির উপরে। আমার হাতের কি মনে হচ্ছে, হাত থেমে গেলেই মনে হচ্ছে না এটা ছিটকে চলে যাবে, তাহলে হাতের উপর কি লাগছে, সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল। তো হাতের উপর কি লাগছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে স্যার। অ্যান্ড স্টেট ইটস ডাইরেকশন, ডাইরেকশন কোন দিকে হবে, বাইরে দিক, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, অ্যাওয়ে from the center or away from the hand, away from the hand, হাত থেকে দূরের দিকে, বাইরের দিকে লাগবে, বাইরের দিকে। তো এই ছিল কোশ্চেন, সব কোশ্চেন দেবে, নাও স্ক্রিনশট মেরে নাও দরকার পড়লে, আর না তো নোট ডাউন করে নাও। চলো আমি রাফ করলাম, নেক্সট কোশ্চেন। সরি, আচ্ছা এটা মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে দেখতে, না দেখি একবার দেখে দিলাম, না 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 খুব একটা অসুবিধা হচ্ছে না দেখতে। তো দেখ এখানে কোশ্চেন নিয়েছি একটা দুটো তিনটে চারটে, দিস আর দ্য হোম টাস্ক, তোদের এটা কাজ বাড়িতে, এর কোশ্চেনের অ্যান্সার তুই কমেন্টে জানাবি, অর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার জানিস আমার, তাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পাঠাবি, শিওরলি আই উইল চেক ইট অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য ফিডব্যাক অফ দ্য কোয়েশ্চেন, আমি তোকে বলে দেবো। অ্যান্ড আর একটা আছে, একটা স্ক্রিনশট মেনে নে দরকার পড়লে, যারা পজিটিভলি পড়াশোনা করছিস। নেক্সট হচ্ছে দেখ এইখানে আরটিতে কয়েকটা কোশ্চেন দিয়েছি, একদম বইতে পেয়ে যাবি, এক্সপ্লেন ওয়াই লিন প্যান্স ওয়ান লিনস ফরওয়ার্ড, একদম ডিফাইন সেন্টিপিটাল ফোর্স, ডিফাইন ট্রান্সলেশনাল মোশন, ডিফাইন ইউনিফর্ম সার্কুলার মোশন, দিস আর দ্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। স্ক্রিনশট নিয়ে নিয়েছিস আশা করছি। তো এই জিনিস আমি তোদের জন্য রেখেছিলাম, এখানে 10টা কোশ্চেন আছে দেখ। তো এই প্যাটার্নের কোশ্চেন করি, বইয়েতে সেলিনার বইয়েতে বহু কোশ্চেন আছে, আমরা পরে করব, অবশ্যই করব। এইখানে পর্যন্ত পড়, হ্যাঁ, আর ভালো করে পড়াশোনা কর। আর যাকে বললাম ভাই খারাপ ভাবিস না, তোর প্রতি আমার কোনো শত্রুতা নেই যে আমি ওরকম বলবো, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আর আমি কারোর ব্যাপারে থাকতেও যাই না, কারণ আমার কাছে অত টাইমই নেই। কিন্তু আমি দেখলাম বলে বললাম যে তুই যেটা কমেন্ট করেছিস সেই কমেন্টটা তোকে কমেন্ট করতে হবে না, যেটা জানিস না না সেই ব্যাপারটা নিয়ে কোনোদিন বলবি না। বড় হচ্ছিস তো তোরা, যেই ব্যাপারটা তুই রিয়ালাইজ করতে পারবি, যেটাকে ফেস করেছিস সেইটা নিয়ে বলার চেষ্টা করবি, কারণ এটা যারা ফেস করে তারা যখন ওটা দেখবে না, তোকে রাস্তায় দেখতে পেলেই বলবে তুমি এরকম বলেছো কেন, তুমি জানো এরকম, তখন তোর মুখটা কোন জায়গায় থাকবে, তখন তোর মুখটা কোথায় থাকবে, ঠিক আছে? একদম বেকার, কেন ওসব পড়ে কোনো লাভ নেই, তুই যার দ্বারাই প্রভাবিত হোস সে আলটিমেটলি তোর ভালো কোনোদিন চায় না, তাই তোকে প্রভাবিত করছে। তুই আমার কোনো স্টুডেন্ট তো কাউকে গিয়ে বলে না যে এরকম বলবে, জানে স্যারে সব কোনোদিন পরামর্শই দেবে না, কোনোদিন আমার কাছে এসব পরামর্শ পাবেই না, মেরে ফাটিয়ে দেবো একদম, বাড়িতে গিয়ে মেরে আসবো আমার স্টুডেন্ট হলে, কারণ আমার স্টুডেন্টরা জানে এ স্যার মেরে দেবে ফট করে, হয়তো মারবো না, তাকে বোঝাবো, কোনোদিন এসব বলে না, দেখবি কোনোদিন বলতেই দেবো না আমি এসব, এই কে কী করছে এসব নিয়ে থাকবি, তোর কাজ এখন লেখাপড়া করে দাঁড়ানো, নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়ানো। তো যাই হোক, পড়ে আসবি এইখান পর্যন্ত, তো ভালো করে একদম পড়াশোনা কর, টাটা।